কাজটা বলি। ডিফারেন্ট নেটওয়ার্ক ডিভাইসেস, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস। দেখো আমরা এই জায়গায় টোটাল 7টা নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে কথা বলবো। সেই 7টা নেটওয়ার্ক ডিভাইস গুলো আমাদের কি কি থাকবে? 1 নম্বরে হলো মডেম, মডেম সম্পর্কে আমাদের বর্ণনা লাগবে। 2 নম্বরে হচ্ছে এনআইসি, যেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটাকে বলি আমরা এনআইসি কার্ড। এগুলো সম্পর্কে আমরা হচ্ছে বর্ণনা দিব, কোন কোন ডিফারেন্ট ডিভাইস গুলো আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই বেশি কাজে লাগে, সেই বিষয়টাকে আমরা দেখবো। 3 নম্বরে হবে রিপিটার, বাংলাটাও সাথে সাথে লিখে নিতে পারো, রিপিটার ওই লাগে না। আমরা 4 নম্বরে যদি চলে যাই, 4 নম্বরে থাকবে আমাদের হাব। এগুলো একটু লিখে নাও, আমরা কি কি বিষয় সম্পর্কে কথা বলবো আজকে। সুইচ, দেন হচ্ছে রাউটার, আর একদম লাস্টেরটা হচ্ছে গেটওয়ে। এই কয়টা ডিভাইস সম্পর্কে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। টোটাল 7টা ডিভাইস হচ্ছে আমাদের নেটওয়ার্কের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই 7টা সম্পর্কে হচ্ছে তোমাদের সব বই মিলিয়ে এই 7টা সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। আচ্ছা, তো প্রথমেই চলে যদি মডুলার মানে মডেম যদি আমি চলে যাই, গেটওয়ে, GATEWAY, গেটওয়ে। আচ্ছা, এখন যদি আমরা একটু মডেম নিয়ে আমরা যদি একটু কথা বলি, মডেমের ব্যাপারটা হচ্ছে মডেম 2টা শব্দের সমন্বয়ে গঠিত। মডেম সম্পর্কে যদি একটু বলি, মডেম হচ্ছে 2টা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে মডুলেটর, আর একটা হচ্ছে ডিমডুলেটর। আচ্ছা, এখন দেখো মডুলেটর থেকে নেওয়া হয়েছে MO, আর ডিমডুলেটর থেকে নেওয়া হয়েছে ডেম। এই টোটাল নামটা হয়েছে মডেম। এখন আসলে মডুলেটর আর ডিমডুলেটরের কাজটা কি, এইটা সম্পর্কে যদি আমরা একটু বলি, দেখো আমি এই জায়গায় হচ্ছে ছোট্ট করে একটা বক্স করে আমি এই জায়গায় একটু বর্ণনা দিচ্ছি। মডুলেটরের কাজ হচ্ছে মডুলেশন করা। এখন মডুলেশন কি আসতেছি, আর ডিমডুলেটরের কাজ হচ্ছে ডিমডুলেশন করা। আচ্ছা, এখন মডুলেশন আর ডিমডুলেশনের মধ্যে তফাৎটা কি? দেখো আমরা জানি সকল রিয়েল ওয়ার্ল্ড, রিয়েল ওয়ার্ল্ড বলতে বোঝায় বাস্তব যে লাইফ, সেটা হচ্ছে অ্যানালগ। আচ্ছা, অ্যানালগ আর ডিজিটাল মধ্যে তফাৎ কি? ডিজিটাল কথার মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন, আর অ্যানালগ কথার মানে হচ্ছে কন্টিনিউয়াস বা হচ্ছে বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন এরকম। আচ্ছা, তোমরা একটু জিনিস চিন্তা করে দেখো, তোমাদের মোবাইলের বাটন গুলো, তোমাদের মোবাইলের কোনো বাটন দিয়ে কি একসাথে 1.5 লেখা যায়? যায় না কিন্তু। হয় 1 লিখবা অথবা 2 লিখবা, হয় 4 লিখবা অথবা 5 লিখবা। তুমি চিন্তা করে দেখো, তোমাদের এই যে ফোনের যে বাটনটা, তুমি একটা শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র তুমি চিন্তা করো, এয়ার কন্ডিশন যেটা। আচ্ছা, এয়ার কন্ডিশনার যে টেম্পারেচার, দেখো এয়ার কন্ডিশনার যে টেম্পারেচার, সেই টেম্পারেচার কি 23.5 ডিগ্রি রাখা যাবে নাকি যাবে না? রাখা যাবে না। হয় তুমি 23 ডিগ্রি রাখবা, না হয় তুমি 24 ডিগ্রি রাখবা। এটা কিন্তু 23.1, 23.2, 23.4 এই 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 নাম্বারগুলো কিন্তু রাখা যায় না। ফলে এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, মানে হচ্ছে বিচ্ছিন্ন। 23, 24 এর মাঝখানে ভ্যালুগুলো নাই। 23.1, 23.2, 23.3, 23.4 এগুলো কিছুই নাই। মানে এখানে তো বিচ্ছিন্ন, 23 থেকে লাফ দিয়ে 24-এ চলে গেছি, 23.1, 23.2 এরকম কিছুই নেই। ফলে এই ডিজিটাল সবকিছু হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে হচ্ছে এই এরকমের 23 থেকে 24, 24 থেকে 25 মাঝখানে কোনো কিছু থাকবে না। যেমন তুমি চিন্তা করে দেখো, আমাদের ডিজিটাল সিগন্যালটা কিরকমের ছিল, হয় 1 অথবা 0। তাহলে চিন্তা করে দেখো, এই হচ্ছে আমাদের 0, এই পুরো পার্টটাই 0। 0 থেকে হুট করেই 1 এ চলে গেলাম, এই 1 এ গুলো আবার হুট করে আমরা 0 তে নেমে আসলাম, আবার এই 1 এ চলে গেলাম, আবার এই 0 তে নেমে আসলাম। ফলে এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল, যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, 1 থেকে হুট করেই 0। আর যদি আমরা একটা অ্যানালগ সিগন্যাল যদি আমি চিন্তা করি, আমাদের রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে অ্যানালগ, আর সকল ডিভাইস চলে ডিজিটালে। আচ্ছা, এটা হচ্ছে এই রকমের, অ্যানালগ সিগন্যালটা হচ্ছে এই রকমের। এটা কিন্তু হুট করেই 1 থেকে 0 তে নামে না,
এই হচ্ছে ওয়ান, ওয়ান থেকে একটু কম একটু কম একটু কম একটু কম এরকম করে করে যাচ্ছে। এই হচ্ছে ওয়ান, এই হচ্ছে 1.1, এই হচ্ছে 1.2, এই হচ্ছে 1.3, এরকম করে করে আসবে। আর এটাকে হুট করেই ওয়ান থেকে ডিরেক্ট জিরোতে নেমে আসছে, ওয়ান থেকে ডিরেক্ট জিরোতে নেমে আসছে, ফলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল, আর এটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। তো আমাদের এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যখন সিগন্যালটা যায়, সেই সিগন্যালটা অবশ্যই অ্যানালগ সিগন্যাল হতে হবে। কারণ বায়ুটা আসলে ভাইব্রেশনের মাধ্যমে, এই বায়ুতে যে সিগন্যালটা ছাড়া হয়, এটা একটা ভাইব্রেটরের মাধ্যমে সিগন্যাল তৈরি করে তারপর হচ্ছে ছাড়া হয়। এগুলো উপরের ক্লাসে যদি ফিজিক্স নিয়ে যদি পড়ো তাহলে বিস্তারিত হয়তো বা জানবা যে এই ভাইব্রেটর আসলে কাজটা কি। সিগন্যাল প্রডিউস করার জন্য ভাইব্রেটর খুবই ভাইটাল একটা যন্ত্র। তো হচ্ছে এই রিয়েল ওয়ার্ল্ডে আমরা সবসময় অ্যানালগ সিগন্যালটাকে ইউজ করি, ফলে বায়ুতে আমি ছাড়বো অ্যানালগ সিগন্যাল, বায়ু সেটাকে বহন করে নিয়ে যাবে। ধরো কি বলবো, এই হচ্ছে একজন সেন্ডার এস, এই হচ্ছে একটা রিসিভার আর। এখন সেন্ডার থেকে যখন রিসিভারে যখন সিগন্যাল যাবে, সেন্ডার হচ্ছে একটা মোবাইল, রিসিভার হচ্ছে একটা মোবাইল। তুমি যদি মেসেঞ্জারের সেটিং তুমি যদি খেয়াল করো, এটা হচ্ছে একটা মোবাইল, এটা হচ্ছে একটা মোবাইল। এখন এই মোবাইলটা কিন্তু ডিজিটালে চলবে, 101010, বলে মোবাইলের ভেতরে ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট হবে। কিন্তু বায়ুতে যখন ছাড়তে হবে তখন সেটাকে অ্যানালগ তৈরি করে তারপরে ছাড়া লাগবে। কিভাবে ডিজিটাল সিগন্যালকে এই অ্যানালগ সিগন্যালে পরিণত করা হয়, এই বিষয়ে নেটওয়ার্কিং যদি পড়ো ভার্সিটি লাইফে তাহলে হচ্ছে জানতে পারবো। পুরো একটা বই আছে, এই মানে আমরা 3টে চ্যাপ্টার করছি, একদম একটা বইয়ের 3টে চ্যাপ্টার ছিল কিভাবে এই বিভিন্ন পদ্ধতিতে ডিজিটাল সিগন্যালকে কিভাবে এই অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয়। ফলে হচ্ছে এটা এই অ্যানালগ রূপান্তর করে তারপর হচ্ছে বায়ুতে ছাড়বে। এটা যেতে যেতে রিসিভারে যখন পৌঁছবে তখন সে রিসিভ করবে এই অ্যানালগ সিগন্যালটা। কিন্তু তার কিন্তু এই ডিভাইস কিন্তু ডিজিটাল, জিরো আর ওয়ান ছাড়া কিছুই বোঝে না, ফলে তাকে কিন্তু ডিজিটাল সিগন্যাল রূপান্তর করে দেন হচ্ছে এই মেসেজটাকে বুঝতে হবে। এই যে একবার ডিজিটাল সিগন্যালটা অ্যানালগে ট্রান্সফার হইলো, আর একবার যে অ্যানালগ সিগন্যালটা ডিজিটালে ট্রান্সফার হইলো, এই দুইটা ঘটনা কি বলা হয়, মডুলেশন এবং ডিমডুলেশন। তাহলে মডুলেশন হচ্ছে কি, মডুলেশন হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরকে বলা হয় মডুলেশন। আর ডিমডুলেশন হয় এই জায়গায়, যেখানে হচ্ছে অ্যানালগটাকে আবার ডিজিটালে ট্রান্সফার করা লাগে। তাহলে এখানে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরটা হচ্ছে আমাদের ডিমডুলেশন। আর নতুন যদি কেউ যুক্ত হয়ে থাকো আমাদের বর্তমান ক্লাসগুলোতে, একটা দুইটা ক্লাস ধৈর্য ধরো, আমাদের নতুন চ্যাপ্টার শুরু হইলে মোটামুটি বুঝতে পারবে। এই চ্যাপ্টার একদম লাস্ট পর্যায়ে, নাই বোঝার কথা এবং না বোঝাটাই একদমই স্বাভাবিক বিষয়। আসলে মডেমের কাজ হচ্ছে কি, মডেমের কাজ হচ্ছে এই জিনিসটি হচ্ছে মডেমের কাজ। মডেম একটা ডিজিটাল সিগন্যালকে দরকারে বা প্রয়োজনে হচ্ছে সে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, আবার একটা অ্যানালগ সিগন্যালকে প্রয়োজনে সে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এই কাজটি হচ্ছে আমাদের মডেমের কাজ। তো মডেম যদি আমি লিখি, মডেম হলো একটি নেটওয়ার্ক ডিভাইস মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেটর ও ডিমডুলেটর এর সমন্বয়ে গঠিত। এইখানে মডুলেটরের এম ও এর নিচে একটা দাগ দিয়ে দেবে, আর ডিমডুলেটরের ডিএম এর নিচে একটা দাগ দিয়ে দেবে। এই দ্বারা বোঝায় যে মডেম শব্দটা এই দুইটা শব্দের যে প্রথম পার্ট থেকে নিয়ে হচ্ছে মডেম বানাইছে, জন্য ওইটাকে একটু দিয়ে দেবা। আচ্ছা, এখন দেখো মডুলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং ডিমডুলেটর
অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে হ্যাঁ, আমি তো প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও দেই। হ্যাঁ 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 করছি। মডুলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং ডিমডুলেটর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এটা কেন দরকার? কারণ রিয়েল ওয়ার্ল্ড সবকিছু হচ্ছে অ্যানালগ। কারণ তুমি তোমার এই বাস্তব জীবনে তুমি কিন্তু 1.1 কেও ইউজ করো, 1.2 কেও ইউজ করো, 2.2 কেও ইউজ করো, আবার 3, 4 তাকেও তুমি ইউজ করো। মানে রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে অ্যানালগ। অর্থাৎ মডেম হলো এমন একটি ডিভাইস যা প্রয়োজন অনুযায়ী ডিজিটালকে অ্যানালগ অথবা অ্যানালগকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে। এটাই হচ্ছে আমাদের মডেম। তাহলে মডেমের আসলে মেইন কাজটা কি? মডেমের আসলে মেইন কাজ হচ্ছে সে ডিজিটাল সিগন্যালটাকে হচ্ছে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে এবং প্রয়োজন যখন হবে আবার তখন সে সেই অ্যানালগ সিগন্যালটাকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। দুইটা কাজ হচ্ছে মূলত মডেম করে থাকে। তোলা হয়েছে? আচ্ছা ওকে। তাহলে এখন আমরা চলে যাব নেক্সট যেটা আছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। দেখো এই আচ্ছা আমি হচ্ছে যেইগুলো লেখাই দিচ্ছি এগুলো সম্পর্কে তোমাদের বর্তমান বইতে কম কম লেখা আছে, কিন্তু পুরোনো বইতে এবার এগুলো ভাগ করছে। এই মডেম আছে আবার 2 ধরনের, এই সেই হাব আছে 2 ধরনের 3 ধরনের, এগুলো কিচ্ছু লাগবে না। এখান থেকে 1 মার্কস বা 2 মার্কসের প্রশ্ন চলে আসে যে মডেম কি, মডেমের কাজ কি, 1 মাস বা 2 মার্কসের প্রশ্ন চলে আসে। হাব কি অথবা হাবের কাজ কি, হাব এবং সুইচের মধ্যে কোনটা ব্যবহার উত্তম, এইগুলো শর্ট শর্ট প্রশ্নগুলো চলে আসে। আমরা সেগুলো হচ্ছে লেখাই দিয়ে ট্রাই করছি। 2 মার্কসে আসলে এর বেশি লেখা লাগে না। আচ্ছা এখন দেখো, এখন যদি আমরা চলে যাই এনআইসি 2 নম্বর ডিভাইসটা, এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আচ্ছা এনআইসি সম্পর্কে যদি বর্ণনা দিই, আচ্ছা এইখানে যারা যারা আমাদের ক্লাসে কানেক্টেড আছো, কারণ কি বাসায় ডেস্কটপ চালাও? আচ্ছা ডেস্কটপে কি হটস্পট কানেক্ট করা যায় ল্যাপটপে? ল্যাপটপে যায়, গুড। এখন এই কথার মানে হচ্ছে ডেস্কটপের মধ্যে এনআইসি বসানো থাকে না আর ল্যাপটপের মধ্যে এনআইসি বসানো থাকে। এখন তাহলে এনআইসিটা কি? এনআইসিটা হচ্ছে একটা নেটওয়ার্ক ইন্টারফেস ডিভাইস, যেটা আসলে কি করে, যেটা হচ্ছে কোনো একটা কম্পিউটারকে বা কোনো একটা যন্ত্রকে কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করে। এখন তুমি যদি ডেস্কটপ তৈরি করার সময়, যেমন ডেস্কটপ কিন্তু আমি স্পেসিফিকেশন দিয়ে দিয়ে তৈরি করি। একটা দোকানে আমরা চলে যাই, গিয়ে বলি যে আমার র্যাম লাগবে 8 জিবি, আমার একটা এই কি বলে ওটাকে 1 TB লাগবে হার্ড ডিস্ক, একটা মাইক্রো প্রসেসর লাগবে আমার 8 জেনারেশনের, কোরাই 5 বা কোরাই 7, এরকম আমরা
স্পেসিফিক বলে বলে দেয়, তারা সেই অনুযায়ী আমাদেরকে তৈরি করে দেয়। এখন ওইখানে আমরা যদি বলে দিই যে ভাই আমার কিন্তু ল্যাপটপের একটা এনআইসি যুক্ত করে দিন আমার ডেস্কটপের মধ্যে, তখন যখন হচ্ছে তারা এই এনআইসিটা যুক্ত করে দিবে, তখন হচ্ছে আমরা ওই ডেস্কটপটা হচ্ছে ওই হটস্পট কানেক্ট দেওয়া যাবে ওই ডেস্কটপেও। বোঝা গেছে? তাহলে এনআইসির কাজ হচ্ছে কোনো একটা নেটওয়ার্কের সাথে কোনো একটা ডিভাইসকে যুক্ত করা। এখন তুমি খেয়াল করে দেখো, আচ্ছা আমাদের আহ এই যে পোস্ট অফিস দ্বারা, আমি একটু বলি, এই এনআইসি এর প্রত্যেকটা এনআইসি এর একটা ইউনিক নাম্বার থাকে। প্রত্যেকটা এনআইসি এর একটা ইউনিক নাম্বার থাকে। যেমন তুমি একটু চিন্তা করে দেখো, সেটা হচ্ছে কি আমাদের সারা বাংলাদেশ যদি আমি একটু চিন্তা করি, সারা বাংলাদেশ, তো সারা বাংলাদেশকে ধরো টোটাল ৮০,০০০ বা ৯০,০০০ ভাগে ভাগ করা হয়েছে। এই এই ৮০,০০০ বা ৯০,০০০ ভাগে ভাগ করে এক একটা পোস্ট অফিস দেওয়া হয়েছে। আচ্ছা পোস্ট অফিস তো আমরা বুঝি, পোস্ট অফিস দিয়ে তো আমরা ওই যে বিভিন্ন হচ্ছে জবের যে জিনিসগুলো, ডকুমেন্টস গুলো অথবা সকল সরকারি ডকুমেন্টস গুলো পোস্ট অফিসের মাধ্যমে যাওয়া আসা করে। এই যে ৮০,০০০ ভাগে ভাগ করে আমি যে পোস্ট অফিস গুলো দিলাম, আচ্ছা সদর রোড গেলে অনেক সময় আমরা দেখবো যে বিভিন্ন দোকানের সাইনবোর্ডে বা বিভিন্ন জায়গায় এই রকমের লেখা থাকে, সদর রোড বরিশাল, তারপর একটা টান দিয়ে 8200, নাকি স্যার? দেখছো? 8200, এই 8200 হচ্ছে বরিশালের সদর রোডের পোস্ট কোড। মানে প্রত্যেকটা পোস্ট অফিসের একটা ইউনিক কোড থাকে 8200। সেই পোস্ট কোড হচ্ছে বরিশালের সদর রোড 8200। যেমন ধরো মেহেদী স্যার লাপাত্তা হয়ে গেছে, তোমাদেরকে পড়ানোর কথা বলে সে নাই, হাওয়া, তার ফোন অফ, তার ফেসবুকে সে নাই অ্যাক্টিভ, মেইল চেক করতেছে না, সবকিছু নাই, তখন তার খোঁজ খবর কেমনে নিবে? তুমি জানো যে মেহেদী স্যারের বাসা হচ্ছে বাউফলে, এবং বাউফলে আমাদের যেইখানে বাসা সেইখানের পোস্ট কোড হচ্ছে 8621, 8621। ফলে তুমি যদি একটা চিঠি পাঠাই দাও ওই ঠিকানায় যে হচ্ছে বাউফল পোস্ট কোড 8621, তাহলে বাউফলের মধ্যে 8621, বাউফলের মধ্যে ধরো 5টা পোস্ট অফিস আছে, তার ভিতরে আমাদেরটা পড়ছে 8621-এ, দ্যাটস ইট, সে হচ্ছে চলে যাবে সেখানে। ফলে হচ্ছে এই প্রত্যেকটা পোস্ট অফিসে একটা ইউনিক নাম্বার আছে। আমরা যদি ফোনের কথা যদি চিন্তা করি, প্রত্যেকটা ফোনে একটা করে IEMI নাম্বার থাকে না, যেই নাম্বারগুলো কি ইউনিক, তেমনি ভাবে প্রত্যেকটা এনআইসি কার্ডের একটা ইউনিক নাম্বার থাকে। সেই নাম্বার দিয়া, আচ্ছা ওকে, দেখো প্রত্যেকটা এনআইসি কার্ডের একটা ইউনিক নাম্বার থাকে, সেই নাম্বারটাকে বলা হয় ওই এনআইসি কার্ডের ম্যাক অ্যাড্রেস। ম্যাক বলতে বোঝায় মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এটাকে একত্রে বলা হয় ম্যাক অ্যাড্রেস। তাহলে হচ্ছে প্রত্যেকটা এনআইসি কার্ডের একটা করে ইউনিক নাম্বার থাকবে, যেটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস, মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। এইটা দ্বারা কি হয়, আচ্ছা দেখো তুমি একটা ল্যাপটপে একটা এনআইসি কার্ড লাগানো থাকে, কেন লাগানো থাকে? কারণ এনআইসি কার্ডের কাজ হচ্ছে কোনো একটা ডিভাইসকে কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করা। আমাদের ফোন হটস্পটে কানেক্ট হইতে পারে, এই কথার মানে হচ্ছে আমাদের ফোনের মাঝে একটা এনআইসি কার্ড লাগানো আছে, তাই আমাদের ফোনটা হটস্পট কানেক্ট হতে পারে। আমাদের ল্যাপটপে লাগানো আছে তাই সে হতে পারে। এই প্রত্যেকটা এনআইসি কার্ডের একটা ইউনিক নাম্বার থাকে, যে যেটাকে বলি ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এখন দেখো একটা এনআইসি কার্ডের যদি একটা ইউনিক নাম্বার থাকে বা একটা ম্যাক অ্যাড্রেস থাকে, এই এনআইসি কার্ডগুলোকেই তো আমি একটা ল্যাপটপের মধ্যে প্রবেশ করাইতেছি নাকি? তাহলে আমি কি বলতে পারি এই এনআইসি কার্ডের যে ম্যাক অ্যাড্রেস সেটা কি প্রত্যেকটা ল্যাপটপের জন্য ভিন্ন ভিন্ন? বোঝা গেছে? এখন যখন হচ্ছে এই ধরো একটা নেটওয়ার্ক ব্যাকবোন, এই হচ্ছে একটা নেটওয়ার্ক ব্যাকবোন, এর সাথে এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত হলো, এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত হলো, আবার এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত হলো, তখন এই নেটওয়ার্কটা এই তিনটা ডিফারেন্ট ল্যাপটপকে এদের ম্যাক অ্যাড্রেস দ্বারা ডিটেক্ট করে, যে এই ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেস বোঝা গেছে? যদি আমি বলি যে প্রত্যেকটা ল্যাপটপেরই একটা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস আছে, মূলত সেটা কিন্তু ল্যাপটপের না, মানে সেটা হচ্ছে এনআইসি কার্ডের, কিন্তু এনআইসি কার্ড গুলো তো ল্যাপটপের মধ্যে ঢুকে ঢুকে থাকে নাকি? বুঝছো?
আচ্ছা, এই জন্য আমি বলতে পারি যে প্রত্যেকটা ল্যাপটপের একটা ভিন্ন ভিন্ন ম্যাক অ্যাড্রেস থাকবে, বা প্রত্যেকটা ডিভাইসে যেগুলো হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারে এদের একটা ভিন্ন ভিন্ন ম্যাক অ্যাড্রেস থাকবে। সেটা আসলে কিসের অ্যাড্রেস? এই এনআইসি কার্ডের যে ইউনিক নাম্বারটা বা অ্যাড্রেসটা, সেটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এনআইসি কার্ডের মেইন কাজ হচ্ছে কি? এনআইসি কার্ডের মেইন কাজ হচ্ছে নেটওয়ার্কের সাথে কম্পিউটারকে যুক্ত করা। তাহলে দেখো, কম্পিউটার কোন নেটওয়ার্ক মিডিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য যে বিশেষ ইন্টারফেস প্রয়োজন হয় তাকে এনআইসি বলে। কোন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার জন্য যে বিশেষ ইন্টারফেসটা দরকার, ইন্টারফেস বলতে আমি বুঝি আসলে যেমন হচ্ছে, ইন্টারফেস বলতে বোঝায় যে কাজটা করবে, এই 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 রকমের একটা জিনিস। আহ যেমন হচ্ছে মানুষের ইন্টারফেস হচ্ছে মানুষের ফেস, যেই ফেসটার সাহায্যে হচ্ছে আমরা এই ফেসের সাহায্যে আমরা হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করতে পারি, মানুষের সাথে যুক্ত হতে পারি। এইটাকে বলা হয় ইন্টারফেস এক ধরনের। মানে এটা যদি সহজে তুমি বুঝো, যদিও অ্যাপস এর ক্ষেত্রে ইন্টারফেস আসলে একটু আলাদা, কিন্তু ওটা একটু বোঝার এখন দরকার নেই। এখন দেখো, তাকে এনআইসি বলে। প্রতিটি এনআইসি এর একটি অদ্বিতীয়, অদ্বিতীয় মানে কি? ইউনিক, দ্বিতীয়টা আর নাই এমন, অদ্বিতীয় অ্যাড্রেস রয়েছে, যাকে ম্যাক মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বলে। ম্যাক অ্যাড্রেস বলা হয় বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বলা হয়, যা স্থায়ী মেমোরিতে সংরক্ষিত থাকে। দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। সেগুলো হচ্ছে জানবা পরে। স্থায়ী মেমোরিতে সেটা সংরক্ষিত থাকে। বর্তমান যুগের এনআইসি মূলত মডেমের কাজ করে। আচ্ছা, পূর্বে নেটের সাথে কানেক্ট হইতে হলে মডেম লাগতো, এখন কিন্তু মূলত মডেমের ব্যবহারটা একরকম উঠেই গেছে, মডেম আমরা ইউজ করি না। তো নেটওয়ার্ক ইন্টারফেস সে সব কাজ একা করে দেয়। আচ্ছা, বর্তমান যুগের এনআইসি মূলত মডেমের মতো কাজ করে বা মডেমের কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, বুঝিনি, বলো। বুঝি নেই। ইন্টার ইন্টারপ্রেটার তো না, এটা হচ্ছে ইন্টারফেস। ও আচ্ছা, আচ্ছা, এখন দেখো, ইন্টারপ্রেটার মানে হচ্ছে দোভাষী। এই যে ডিজিটাল সিগন্যালটাকে হচ্ছে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন, আবার অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত, এটা কি অনেকটা দোভাষীর মতো কাজ করে না? দোভাষী মানে কি? তুমি একটা চাইনিজ লোকের সাথে যদি কথা বলতে চাও, চাইনিজ ভাষাটাকে তোমার ভাষায় রূপান্তর করা লাগবে, আর তোমার ভাষাটাকে তার ভাষায় রূপান্তর করা লাগবে। এইটাই তো করে দোভাষী বা ইন্টারপ্রিটার, নাকি? বুঝছো? এখানে কিন্তু সে যেহেতু মডেলের মতো কাজ করতেছে, মানে ফুল কাজটা সে একাই করতেছে, ফলে সে কিন্তু অনেকটা ওই ওই ডিজিটালকে হচ্ছে আবার ওই যে পরিণত করে, মানে এই যে হচ্ছে তার
চেঞ্জের ব্যাপারটা, এটা হচ্ছে ইন্টারপ্রেটার। আচ্ছা এখন আমরা চলে আসি, বুঝিনি বলো। ম্যাক অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা এনআইসি কার্ডের একটা ইউনিক নাম্বার থাকে, তো সেই ইউনিক নাম্বারটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস, যেটা দ্বারা হচ্ছে প্রত্যেকটা এনআইসি কার্ডের একটা ইউনিক নাম্বার দেয়া থাকবে। যেমন আমাদের প্রত্যেকটা ফোনের একটা আইইএমআই নাম্বার দেওয়া থাকে না, যেটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, যাকে ম্যাক অ্যাড্রেস বলে, যা স্থায়ী মেমোরিতে সংরক্ষিত থাকে, বুঝছো? বর্তমান যুগের এনআইসি মূলত মডেমের কাজ করে। ওকে, এবার 3 নম্বরে হচ্ছে হাব, আর 4 নম্বরে হয়েছে সুইচ। আচ্ছা হাব আর সুইচ একসাথেই পড়া লাগবে, তোমরা লেখো না দুইটাই, আমি একটু লিখে রাখি যাতে হচ্ছে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা হাব আর সুইচ এই ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটু বোঝাই, দেখো, ও আচ্ছা রিপিটারের পর হয়েছে কি হাব আর সুইচ। আচ্ছা যাই হোক, আমরা হাব আর সুইচ পড়ি, রিপিটার লাস্টে লাগবে, মানে সমস্যা একই তো কথা, মানে 7টা সম্পর্কে বর্ণনা দেবো, ওটাকে লাগবে। আমি এখন লিখে যেতে পারি যে কাট, মানে কাটার দরকার নেই, দরকার হলে তোমরা একটু জায়গা ফাঁকা রাখতে পারো। আচ্ছা ফাঁকা রাখার দরকার নেই, লাস্টেই লাগবে না, সমস্যা নেই। আচ্ছা হাব আর সুইচ নিয়ে তুমি একটু চিন্তা করে দেখো, ব্যাপারটা হচ্ছে কি, আহ ধরো কতগুলো পিসির সমন্বয়ে আমি একটা নেটওয়ার্ক তৈরি করলাম। এই হচ্ছে আমার একটা পিসি, 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 এরকম এই সবগুলো পিসি হচ্ছে একটা হাবে কানেক্টেড। হাব হচ্ছে একটা কানেক্টর, এ শুধু একটা হাব। এখন ব্যাপারটা হচ্ছে কি, হাব আর সুইচ অনেকটা একই রকম। দেখো হাব আর সুইচ অনেকটা একই রকম। ব্যাপারটা হচ্ছে কি, তুমি একটা হাব ধরো, এই হচ্ছে একটা হাব, এর সাথে এই হচ্ছে সার্ভার বা হোস্ট কম্পিউটার, আর এই হচ্ছে তোমার ক্লায়েন্ট বা টার্মিনেটর। এই হাবের সাথে এরা হচ্ছে সবাই যুক্ত থাকে। এখন ব্যাপারটা হচ্ছে, এই সার্ভার যখন কোনো ডাটা পাঠায়, তখন এই হাব করে কি, এই ডাটাটাকে সব জায়গায় পাঠাই দেয়, সব জায়গায় পাঠাই দেয়। যার দরকার সে ডাটাটা রিসিভ করে, আর যার দরকার না সে ডাটাটাকে রিজেক্ট করে। আর সুইচ করে কি, সুইচ হচ্ছে হাবের, যেমন তুমি চিন্তা করে দেখো, এই পিসিটার এই পিসির কাছে তথ্য পাঠাইতে হবে, তো এই পিসি করে কি তথ্যটাকে হাবে পাঠায়। হাব করে কি, এই যে গৃহীত তথ্যটাকে এর কাছেও পাঠায়, এর কাছেও পাঠায়, এর কাছেও পাঠায়। দেন হচ্ছে যেই পিসিটার দরকার সে ওইটাকে অ্যাকসেপ্ট করে, বাকিরা হচ্ছে রিজেক্ট করে। আচ্ছা এতে হাবের কোনো ইন্টেলিজেন্সই নাই, সে সবার কাছে পাঠায়। এজন্য মেইন যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা হলো ডেটার নিরাপত্তা বিঘ্নিত হয়। যেমন এই পিসির কাছে একটা তথ্য পাঠাইতে চায়, ধরো সেই তথ্যটা খুবই কনফিডেন্সিয়াল, মানে হচ্ছে খুবই স্পর্শকাতর, যেটা অন্য কেউ জানলে ক্ষতি হবে। তো এই তথ্যটা সে হাব করলো কি, সবার কাছে পাঠাইলো। এ যদি ভুলে সেই তথ্যটা একবার রিসিভ করে ফেলায়, তখন কিন্তু তার থেকে তথ্য বেহাত হয়ে গেল, যেটা আসলে মারাত্মক। এজন্য হাবের পরিবর্তে বর্তমান যুগে সুইচ ইউজ হয়। সুইচের ব্যাপারটা হচ্ছে একদম হাবের মতোই, কিন্তু সুইচের হচ্ছে একটা ইন্টেলিজেন্সি আছে। তো সুইচ করে কি দেখো, এই হচ্ছে ধরো একটা সুইচ, সুইচটা আমি যদি একটু দেখাই তোমাদের, হাবের ব্যাপারটা হচ্ছে আর সুইচের ব্যাপারটা হচ্ছে কি, এই হচ্ছে ধরো সার্ভার বা হোস্ট কম্পিউটার। এখন এর সাথে ধরো অনেকগুলো হচ্ছে টার্মিনাল বা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার আমরা যুক্ত আছে। এখন সার্ভার থেকে এই সুইচে ডাটা পাঠায়, এই সুইচ করে কি, ধরো সার্ভার থেকে এই পিসির উদ্দেশ্যে ডাটা প্রেরণ করা হয়েছে। সুইচ করে কি, এই পিসির যে ম্যাক অ্যাড্রেস আছে, কারণ আমরা জানি ম্যাক অ্যাড্রেস কিন্তু ইউনিক, ম্যাক অ্যাড্রেস কিন্তু ইউনিক। এই পিসিতে যেই এনআইসি কার্ড লাগানো আছে, এই পিসিতে কিন্তু সেই এনআইসি কার্ড লাগানো নাই, অন্য একটা লাগানো আছে, মানে দুইটা পিসির ম্যাক অ্যাড্রেসও ভিন্ন ভিন্ন হবে। তো এই সুইচ করে কি ম্যাক অ্যাড্রেস ধরে পাঠিয়ে দেয়, ফলে যার তথ্য তার কাছেই যাবে, সবার কাছে আর যায় না। ফলে কি এইখানে ডেটার নিরাপত্তাটা বেশ ভালো থাকে। এই জন্য আমরা বর্তমানে হাব ব্যবহার না করে সুইচ
ব্যবহার করি। আমি কি বুঝাইতে পারছি তফাৎটা? ওকে, তাহলে হাবের কোনো ধরনের ইন্টেলিজেন্সই নেই এক কথা যদি বলি, আর সুইচের হচ্ছে ইন্টেলিজেন্সি আছে, সে বোঝে যে আসলে ম্যাক অ্যাড্রেস ধরে ধরে সে পাঠাইবে। তাহলে হাবের যদি আমরা চলে আসি, একাধিক কম্পিউটারের মাঝে একাধিক কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপনের জন্য একাধিক কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপনের জন্য যে সেন্ট্রাল ডিভাইস ব্যবহৃত হয় তাকে হাব বলে। হাবে অনেকগুলো পোর্ট থাকে। পোর্ট মানে তো বুঝছি, ওই যে মাত্র যে দেখাইলাম, ওই যে ওইগুলো বলে পোর্ট। হাবে অনেকগুলো পোর্ট থাকে, প্রতিটি পোর্টে একটি করে কম্পিউটার যুক্ত থাকে, প্রত্যেকটা পোর্টে একটা করে কম্পিউটার যুক্ত থাকে। কোনো কোনো কম্পিউটার ডেটা পাঠাতে চাইলে সে তা হাবে প্রেরণ করে। হাব উক্ত ডেটাকে হাব উক্ত ডেটাকে তার সাথে যুক্ত সকল কম্পিউটারে পাঠায়। সকল কম্পিউটারে পাঠায় যে কম্পিউটারের প্রয়োজন সে ডেটা গ্রহণ করে, বাকিগুলো গ্রহণ করে না। ওই যে বললাম সবার কাছে সে পাঠাবে, যার দরকার সে ওটাকে নিয়ে নেয়, বাকি সেটাকে আর গ্রহণ করে না। এই জন্য সেখানে সিকিউরিটি বা হচ্ছে ডাটা কলিশনটা একটু বেশি। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি সুইচ। হ্যাঁ বলো। আচ্ছা, এটা হচ্ছে কি, ওএসআই মডেল হচ্ছে আমাদের আহ, আহ, এই বইতে টোটালি কোনো কথা বলা নাই। নেটওয়ার্কিং এর ব্যাপারটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনটা সবসময় ওএসআই মডেল ফলো করে থাকে। ওএসআই মডেলে টোটাল 7টা লেয়ার। ওএসআই মডেল হচ্ছে 7টা লেয়ার থাকে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, একটা হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ার, একটা হচ্ছে যে তোমার আম, আহ, কি জানো এরকম 7টা লেয়ার থাকে, বুঝছো? এগুলো সম্পর্কে আসলে আমাদের এখনো জানার বয়স হয়ে ওঠে নাই, কারণ এটা একটু কমপ্লিকেটেড বিষয় তো। আমরা একটু বেসিক বিষয়ের মধ্যে আছি, এজন্য ওইটা সম্পর্কে আসলে এখন বোঝানো যায় না, কারণ ওএসআই মডেল বুঝাইতে মানে 2টা ক্লাস লাগে মিনিমাম, সব কয়টা লেয়ার যদি বুঝানো যায় বা বুঝাইতে হয়। ওটা আপাতত স্কিপ করো, হ্যাঁ। আচ্ছা, সুইচটা যদি আমরা একটু বলি, সুইচ হলো
হাবের মতোই একটি সুইচ হলো হাবের মতো একটা কানেক্টিং ডিভাইস, যা বিভিন্ন কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করে। কোনো কম্পিউটার অন্য কম্পিউটারে ডেটা পাঠাতে চাইলে সে তা সুইচে প্রেরণ করে। সুইচ উক্ত ডেটাকে সকল কম্পিউটারে না পাঠিয়ে তোলা হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, সকল কম্পিউটারে না পাঠিয়ে আচ্ছা দেখো, না পাঠিয়ে ম্যাক অ্যাড্রেস কি এটা আমরা জানি। ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে শুধুমাত্র টার্গেট কম্পিউটারে ডেটা প্রেরণ করে, মানে শুধুমাত্র যার দরকার তার ম্যাক অ্যাড্রেস ধরে পাঠিয়ে দেয়, আর হচ্ছে সবারটা পাঠায় না আর কি, এই হচ্ছে ব্যাপারটা, সবার কাছে পাঠায় না। হ্যাঁ, আচ্ছা, পেরিফেরাল ডিভাইস হচ্ছে বাইরে থেকে কোনো একটা কম্পিউটারের সাথে যা যা যুক্ত করা হয় সবই হচ্ছে পেরিফেরাল ডিভাইস। এই মাউস একটা পেরিফেরাল ডিভাইস, ঠিক আছে, কিবোর্ড একটা পেরিফেরাল ডিভাইস, বোঝা গেছে আমার কথাটা? এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। এরপর হচ্ছে রাউটার, গেটওয়ে, দেন আমরা লাস্টে ইটাকে শিখি, ওই কি যেন বাদ পড়ে গেছে যেটা আর কি, রিপিটার। টার্গেট, শুধুমাত্র টার্গেট কম্পিউটারে পাঠায়, মানে যেই কম্পিউটারে পাঠানো লাগবে সেই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসে পাঠিয়ে দেয়। হাব যেরকম সব কম্পিউটারে পাঠাইতো, এটাই সব কম্পিউটারে পাঠায় না, যেইটাই দরকার শুধু ওইটাই পাঠায়, ফলে ডেটার নিরাপত্তাটা বেশ ভালো থাকে। রাউটারের যদি আমি চিন্তা করি, রাউটারের ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটু লেখা শুরু করি। রাউটার আমরা এমনিতেই সব জায়গায় ইউজ করে থাকি, ওয়াইফাই চালাইতে রাউটার লাগে। তাহলে রাউটার হলো নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। রাউটার দিয়ে আমরা নেটওয়ার্কেই কানেক্ট করি। রাউটার নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইস, যা সাধারণত একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের বিভিন্ন সেগমেন্টকে যুক্ত করে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো,
একই নেটওয়ার্কের বিভিন্ন সেগমেন্ট, একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক, এই কথার মানে হচ্ছে একই নেটওয়ার্ক। যেমন তুমি চিন্তা করে দেখো, তোমার একটা রাউটার আছে, তুমি ধরো ইউরেটেল বিডি, বরিশালে হচ্ছে যেই কয়টা ওয়াইফাই এর কানেকশন চলে, ইউরেটেল বিডি আছে, দেন হচ্ছে এম্বার আইটি আছে, দেন হচ্ছে বি লিংক আছে, এই তো মোটামুটি 3-4টা আছে। তো এই যারা আছে, ধরো একজন ইউরেটেলের নেট কানেকশন চালায়, অন্যজন হচ্ছে আবার ওই কি বলে ওটাকে, ধরো বি লিংক চালায়। এখন একটা রাউটারকে তুমি হচ্ছে বিলিংকের সাথে কানেক্ট করছো, ওই রাউটারটাকে খুলে নতুন ভাবে নিয়ে যদি ইউরেটেলের সাথে কানেক্ট করো, তাহলে কিন্তু সে কানেক্ট হবে না। ওই ইউরেটেলের সেট আপ মানে তার ভেতরে দেয়া লাগবে, দেন হচ্ছে চলা শুরু করবে। মানে রাউটার হচ্ছে করে কি, একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের বিভিন্ন সেগমেন্টকে যুক্ত করে। একই প্রোটোকল বিশিষ্ট মানে একই নেটওয়ার্কের বিভিন্ন সেগমেন্ট, মানে কি সেগমেন্ট বুঝছি, সেগমেন্ট হচ্ছে পার্ট বা অংশ, একই নেটওয়ার্কের বিভিন্ন অংশকে সে যুক্ত করে, এটা হচ্ছে রাউটারের কাজ। আর গেটওয়ে হচ্ছে কি, দেখো রাউটার হচ্ছে একই নেটওয়ার্কের বিভিন্ন অংশকে যুক্ত করে, আর গেটওয়ে হচ্ছে দুইটা সম্পূর্ণ নেটওয়ার্ককে যুক্ত করে, দুইটা সম্পূর্ণ নেটওয়ার্ককে যুক্ত করে হচ্ছে গেটওয়ে। তাহলে গেটওয়ে হচ্ছে, গেটওয়ে দুটি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, দুটি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, প্রোটোকল আমরা বুঝি, প্রোটোকল মানে কি, নিয়ম নীতি, দুটি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মাঝে সম্পর্ক স্থাপন করে বা তাদেরকে যুক্ত করে। সাধারণত দুই বা ততোধিক নেটওয়ার্ককে যুক্ত করে কোনো বৃহৎ নেটওয়ার্ক তৈরিতে গেটওয়ে ব্যবহৃত হয়। তাহলে গেটওয়ে হচ্ছে, রাউটার হচ্ছে একই নেটওয়ার্কের বিভিন্ন অংশকে যুক্ত করে, আর গেটওয়ে হচ্ছে কি সম্পূর্ণ দুইটা ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করে, ফলে এখানে হচ্ছে অনেক বড় কাজ করে সে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমরা রিপিটারে চলে যাই, দেখো রিপিটারটা আমরা পূর্বেও দেখছি। রিপিটার কি, রিপিটার হচ্ছে কোনো একটা মাধ্যমের ভেতর দিয়ে সিগন্যাল যেতে যেতে ওই সিগন্যালটা অ্যাটেনিউয়েশনের কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, ওই দুর্বল সিগন্যালটাকে গ্রহণ করে এমপ্লিফাই করেই তো রিপিটার, নাকি স্যার? মনে আছে তো সবার নাকি? হ্যাঁ, তাহলে রিপিটারটা আমাদের আজকের লাস্ট পড়া। তোমাদের জানি 12টার পরেও আমি 3 মিনিট নষ্ট করে ফেলাইছি, আর 1 মিনিট বা 1.5 মিনিট আমাদের সময় লাগবে, একটু শেষ করে দিই এটাকে। তাহলে আমাদের লাস্টের একটা ক্লাসে হয়তো শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসটায়। আচ্ছা, এটা হচ্ছে কোন মিডিয়ার মধ্য দিয়ে, মিডিয়া মানে কি, মাধ্যমকে আমরা মিডিয়া বলে থাকি, কোন মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের পরে অ্যাটিনিউয়েশনের কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
এই দুর্বল সিগন্যালকে গ্রহণ করে অ্যামপ্লিফাই বা শক্তিশালী করে সামনে প্রেরণ করার জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে বা তাই রিপিটার। তাহলে রিপিটারের মূল কাজ হচ্ছে অ্যাটেনিউশনের কারণে দুর্বল হওয়া সিগন্যালকে ধরে সে হচ্ছে অ্যামপ্লিফাই করে দেয়।